Hello friends, you are welcome in the third class of English grammar. গত দুই ক্লাসে আমরা কিন্তু সেন্টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম এবং দ্বিতীয় ক্লাসে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সগুলো করার আগে আমরা ক্লজ সম্পর্কে একটা আংশিক ধারণা নিয়েছিলাম। কিন্তু ক্লজটা কিন্তু আংশিক ধারণার উপর বসে থাকার বিষয় নয়, ক্লজটা হলো বিস্তীর্ণ একটা বিষয়। আর ক্লজ সম্পর্কে যদি সম্পূর্ণ জানতে চাও তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখো ক্লজ ক্লজ মানে হলো খণ্ড বাক্য, অর্থাৎ সেন্টেন্সের একটা খণ্ড অর্থাৎ অংশ। দেখো দুটো সেন্টেন্স দেখেছি, আই স হিম হোয়েন হি ওয়াজ প্লেইং। আমি তাকে দেখেছিলাম যখন সে খেলছিল। বা আই স হিম অ্যান্ড হি ওয়াজ প্লেইং, আমি তাকে দেখেছিলাম এবং হি ওয়াজ প্লেইং এবং সে খেলছিল। এখানে দেখো আই স হিম হোয়েন হি ওয়াজ প্লেইং, আই স হিম অ্যান্ড হি ওয়াজ প্লেইং। এই প্রত্যেকটা কিন্তু এই বাক্যের খণ্ড, এই বাক্যের এই দুটো খণ্ড এবং এই বাক্যের এই এই দুটো সেন্টেন্সের মোট চারটে খণ্ড আছে। তো ক্লজের ডেফিনেশন গেল। এবার ক্লজটা দেখো, ক্লজের ক্লাসিফিকেশন ক্লজ তিন প্রকার, যেটা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের ডেফিনেশন হলো যে ক্লজ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজকে যদি একটা সেন্টেন্স থেকে সম্পূর্ণভাবে আলাদা করে লেখা হয় তবুও কিন্তু সে নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে, অর্থাৎ এটা হলো ইনডিফিনিট ক্লজ। এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হলো সেই ক্লজ যেটা একটি প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া কখনোই নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ এটাকে যদি সেন্টেন্স থেকে আলাদা করে লেখা হয় তাহলে সেটা নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না। এখানে দেখো আই স হিম হোয়েন হি ওয়াজ প্লেইং। আমি যদি আই স হিম এই অংশটাকে আলাদা করে লিখি তাহলে আই স হিম আমি তাকে দেখেছিলাম, এটা কিন্তু নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করে, অর্থাৎ এটা হলো প্রিন্সিপাল ক্লজ। I saw him and he was playing. I saw him and he was playing is the principal clause. When he was playing, যখন সে খেলছিল, এটা কিন্তু নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে না। এটার অর্থ প্রকাশ করার জন্য I saw him এর উপর নির্ভর করতে হয়। তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। এটা কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ হলো যখন একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। ধরো আই স হিম অ্যান্ড হি ওয়াজ প্লেইং, দুটো প্রিন্সিপাল ক্লজ এবং অ্যান্ড কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা এই প্রিন্সিপাল ক্লজ দুটো যুক্ত হয়েছে, তাহলে এই পুরোটা সাবঅর্ডিনেট নয় কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। আমাদের এবার চলে যায় ক্লাসিফিকেশন। প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ এই দুটো ক্লজের কিন্তু কোনো ক্লাসিফিকেশন নেই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন আছে এবং এটা কিন্তু বিস্তীর্ণ একটা ক্লাসিফিকেশন। এই সাবঅর্ডিনেট ক্লাসিফিকেশনটা কিন্তু এই ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজের যে ক্লাসিফিকেশনটা সেটা কিন্তু একদিনে শেখার বিষয় নয়। সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন করে পাওয়া যায়, এটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনভাবে সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে। আজ আমরা শুধু নাউন ক্লজ সম্পর্কে জানবো, পরবর্তী ক্লাসগুলোতে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে বিস্তীর্ণভাবে জানব। তো নাউন ক্লজের ডেফিনেশন হলো যখন কোনো ক্লজ কোনো সেন্টেন্সের নাউনের ন্যায় কাজ করে তখন সেই ক্লজকে নাউন ক্লজ বলে। যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ তাহলে তাকে বলে পুরোটা হলো নাউন সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ কোনো সেন্টেন্সের নাউনের কাজ করে তখন তাকে নাউন সাবঅর্ডিনেট ক্লজ বলে। তো চলে যায় যখন নাউন ক্লজটা কোনো সেন্টেন্সের সাথে যুক্ত থাকে, তাকে যুক্ত থাকার জন্য অবশ্যই কানেক্টিভের দরকার হয়। একটা নাউন ক্লজ কোনো সেন্টেন্সের সাথে তিন প্রকারের কানেক্টিভ দ্বারা যুক্ত হয়, যথা 1 নম্বরে কনজাংশন, 2 নম্বরে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং 3 নম্বরে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। মানে কনজাংশন দ্যাট, ইন্টারোগেটিভ প্রোনাউন হু হোয়াট, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হাউ হোয়ার হোয়াই ইট। তাহলে এবার নাউন ক্লজের অবস্থান। নাউন ক্লজের অবস্থান হলো সাবজেক্ট টু এ ভার্ব, অর্থাৎ একটা ভার্বের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট টু এ ভার্ব অর্থাৎ একটা ভার্বের অবজেক্ট হিসেবে, অবজেক্ট এর কমপ্লিমেন্ট রূপে, সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে এবং নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন রূপে। তাহলে আমরা প্রথমে শিখে নিই নাউন ক্লজের অবস্থান কীভাবে আমরা নির্ণয় করবো এবং কীভাবে সেটা যে সাবঅর্ডিনেট ক্লজ সেটা আমরা নির্ণয় করবো। প্রথমে যেটা আছে সাবজেক্ট টু এ ভার্ব, অর্থাৎ একটা ভার্ব অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এটা যখন থাকবে। তাহলে একটা এক্সাম্পল আমরা প্রথমে লিখি সাবজেক্ট হিসেবে, দ্যাট হি
bought the pen is clear. এখানে দেখো নাউন ক্লজ সবসময় দ্যাট যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেই দ্যাট ডাব্লিউএস ওয়ার্ড এবং ইফ হাউ ইত্যাদি দ্বারা শুরু হবে। এখানে দেখো দ্যাট দ্বারা শুরু হয়েছে, সুতরাং এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ নাউন ক্লজ, নাউন সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট হি বট দ্য পেন, যে সে যে কলমটা কিনেছিল, ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার, ইজ ক্লিয়ার, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, কারণ সাবঅর্ডিনেট ক্লজ যেখানে থাকবে সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। দ্যাট হি বট দ্য পেন ইজ ক্লিয়ার। এখন কোন প্রশ্ন করতে পারবে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কোথায়? এই যখন একটা এই নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে বসবে প্রিন্সিপাল ক্লজের সাথে, তখন এই নাউন ক্লজের পরিবর্তে ইট দেবো, অর্থাৎ ইট ইজ ক্লিয়ার, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। But that the boy he bought the pen, এটা হলো সাবঅর্ডিনেট নাউন ক্লজ, নাউন সাবঅর্ডিনেট ক্লজ। এবার যদি আমরা এর স্ট্রাকচারটা লিখি তাহলে প্রথমে লিখবো নাউন ক্লজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এবার দেখো অবজেক্ট টু এ ভার্ব, অর্থাৎ একটা ভার্বের অবজেক্ট রূপে, একটা ভার্বের অবজেক্ট রূপে যখন এটা ব্যবহৃত হবে তখন অবশ্যই নাউন ক্লজটা একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হবে। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। এখন এই ট্রানজিটিভ ভার্বটা কি? এই ট্রানজিটিভ ভার্বটা হলো সেই ভার্ব যে ভার্বটা নিজের অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই একটা অবজেক্টের সাহায্য নেয়, অর্থাৎ একটা অবজেক্টের সাহায্য ছাড়া সে কখনোই নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে না। যেমন দ্য বার্ড ফ্লাই এবং হি ফ্লাইজ দ্য কাইট। এখানে এই ফ্লাইটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব না, এটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটা অবজেক্ট ছাড়াই এই পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে। এই ফ্লাইজ এটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এর অর্থ প্রকাশ করার জন্য দ্য কাইটের সাহায্য প্রয়োজন হচ্ছে। এবার চলে যায় অবজেক্টের ভার্ব হিসেবে নাউন ক্লজের অবস্থানটা। নাউন ক্লজের অবস্থান সেটা অবশ্যই দ্যাট দ্বারা শুরু হতে হবে। যেমন দেখো আই নো, শুধু দ্যাট দ্বারা নয়, ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ এই কানেক্টিভ যে কোনো একটা দ্বারা শুরু হলেই হবে। আই নো হোয়াট হি ওয়ান্টস, অর্থাৎ আমি জানি সে কি চায়। মানে আই নো, এই নোটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, কারণ আই নো এটা দিলে অর্থ পরিপূর্ণ হয় না, অবশ্যই একটা অবজেক্টের প্রয়োজন হয়। যেমন আই নো হোয়াট হি ওয়ান্টস, আমি জানি সে কি চায়। এখানে হোয়াট হি ওয়ান্টস এটা দেখো হোয়াট দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়েছে, এবং হি ওয়ান্টস অর্থাৎ সে চায়, এটা দ্বারা অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং যেহেতু এটা অবজেক্ট হিসেবে আছে অবশ্যই এটা নাউন, তাহলে এটা নাউন সাবঅর্ডিনেট ক্লজ যখন অবজেক্ট এর কমপ্লিমেন্ট রূপে। এবার দেখো 3 নম্বর অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজের অবস্থান, অবজেক্টের কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা, কমপ্লিমেন্ট হলো সেটা যেটা আমাদের অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে যদি লিখি যে আই টোল্ড হিম হোয়াট হি ওয়ান্টস, আমি তাকে বলেছিলাম সে কি চায়। এবার দেখো হিম, এই হিম সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে যে সে কি চায়, এটা আমি বলেছিলাম। আই টোল্ড হিম এটা দ্বারা, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের পর হোয়াট হি ওয়ান্টস, সে কি চায়, হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন হি ওয়ান্টস, এই পুরো বাক্য দ্বারা কিন্তু প্রকাশ পাচ্ছে না, অবশ্যই এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা একটা নাউন ক্লজ। তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন ক্লজ। এবার সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট যখন আমরা লিখবো সাবজেক্টের কমপ্লিমেন্ট অবশ্যই ভার্বের পরে বসে। এবার সাবজেক্টের কমপ্লিমেন্ট সবসময় ভার্বের পরে বসে। যেমন দ্য ট্রুথ ইজ, the truth is, the truth is what he said,
অর্থাৎ সত্য সেটা যেটা সে বলেছিল। এখানে দেখো দ্য ট্রুথ ইজ, দ্য ট্রুথ হোয়াট হি সেড, এটা কিন্তু এই ট্রুথের সম্পর্কে অতিরিক্ত একটা বক্তব্য দিচ্ছে, সুতরাং এটা দ্য ট্রুথের কমপ্লিমেন্ট। এবং ইজটা হলো মেইন ভার্ব, তাহলে দেখতে পাচ্ছ সাবজেক্টের কমপ্লিমেন্ট সবসময় মেইন ভার্বের পরে বসবে। এবং এটা কিন্তু নাউন ক্লজ। নাউন ক্লজ কেন? হোয়াট দ্বারা এটা শুরু হয়েছে এবং এটা দ্বারা মনে তৃপ্তি হচ্ছে না, তাই এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্টের কমপ্লিমেন্ট রূপে নাউন ক্লজ। এবার হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট রূপে। তো প্রিপোজিশনটি কি? প্রিপোজিশন হলো সেটা যেটা নাউন এবং বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। কিন্তু প্রিপোজিশন হিসেবে যদি আমরা লিখি, প্রিপোজিশনের অবজেক্ট রূপে যদি আমরা নাউন সাবঅর্ডিনেট ক্লজটাকে লিখি, তাহলে হয় যে দেখো দ্য ট্রুথ depends on what that you really mean, যেটা তুমি আসলেই অর্থ করো সেটাই হচ্ছে সত্য। অর্থাৎ দ্য ট্রুথ ডিপেন্ডস অন, এই অনটা হলো প্রিপোজিশন, এবং হোয়াট বা দ্যাট ইউ রিয়েলি মিন, যেটা তুমি আসলে অর্থ করো, এটা কিন্তু এই অনের পরে বসেছে এবং এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ নাউন ক্লজ। এবং দেখো দ্য ট্রুথ ডিপেন্ডস অন ইট, ইট বসবে যখন, এটা আমি এটা লিখবো না, অর্থাৎ এটা হলো প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ প্রিপোজিশনের আগে যে অংশটুকু থাকবে সেটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বা নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন, বাট অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশন হলো সেটা যে, অর্থাৎ অ্যাপোজিশন হলো যে নাউনটা পূর্ববর্তী নাউন সম্পর্কে পরবর্তী নাউন সম্পর্কে যে বক্তব্যটা বা যে কমপ্লিমেন্টটা দেয় সেটা হচ্ছে অ্যাপোজিশন। দেখো আমরা যদি অ্যাপোজিশনটা বুঝতে চাই তাহলে অ্যাপোজিশন জিনিসটা হলো নাউন পরবর্তী নাউন। অবশ্যই অ্যাপোজিশন যখন হবে তখন পাশাপাশি দুইটি নাউন থাকবে। তো দেখো মিস্টার রহিম Mr. Rohim, who is the headmaster of the school, is honest. অর্থাৎ মিস্টার রহিম যে স্কুলের হেডমাস্টার সে সৎ। রহিম হু ইজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, হু ইজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, ইট ইজ অ্যাপোজিশন নয়, কারণ এটা অ্যাপোজিশন নয়। কারণ কি? কারণ এটা মিস্টার রহিম হু ইজ অ্যাপোজিশন, কিন্তু বলেছিলাম যে পাশাপাশি দুইটি নাউন থাকবে, কিন্তু এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু পাশাপাশি দুইটি নাউন ক্লিয়ার, যে এখানে যেহেতু পাশাপাশি দুটি নাউন নেই, সুতরাং দ্বিতীয়টা এর কমপ্লিমেন্ট অর্থাৎ অ্যাপোজিশন নয়। এখন অ্যাপোজিশন হতে গেলে অবশ্যই দুটো নাউন থাকতে হবে, যেমন দেখো দেয়ার ইজ এ রুমার, দ্যাট হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি। এখানে একটা গুজব আছে যে সে দেশ ত্যাগ করেছিল। এখন দেখো হি এবং দেয়ার ইজ এ রুমার, এই দেয়ার ইজ এ রুমার এটা একটা নাউন, এবং দ্যাট হি, এই হি আর একটা নাউন, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন নাউন। সুতরাং এই দেয়ার ইজ এ রুমার দ্যাট হি হ্যাজ লিভড দ্য কান্ট্রি, এই প্রথম নাউনের সম্পর্কে এই পরবর্তী নাউনটা, অর্থাৎ পরবর্তী যে ওয়ার্ডগুলো আছে সেগুলো প্রথম নাউনের
সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। সুতরাং এই দ্যাট হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি এটা হলো প্রথম নাউনের অ্যাপোজিশন। তাহলে নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশনও হতে পারে, যেমন এই দেয়ার ইজ এ রুমার, এটা কিন্তু প্রোনাউন, দেয়ার ইজ একটা প্রোনাউন। তাহলে দেখো হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি, দ্যাট হি হ্যাজ লেফট দ্য কান্ট্রি এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা দ্যাট দ্বারা শুরু হয়েছে এবং এটা এই অ্যাপোজিশন নাউনের অ্যাপোজিশনে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা হলো নাউন ক্লজ। তাহলে স্ট্রাকচারটা যদি আমরা লিখি তাহলে প্রথমে একটা নাউন বা সাবজেক্ট প্লাস নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিশন। ওকে, আশা করি তোমরা সকলে বুঝেছো। তোমরা যদি এর পরবর্তী ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যে জিনিসটা তোমরা বুঝতে পারোনি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি পরবর্তী সময় আরও ভালো করে তোমাদেরকে বুঝাতে পারি। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ।